নমস্কার, আমি শান্তনু ভট্টাচার্য সংস্কৃত কলেজিয়েট স্কুল থেকে বলছি। আমার এখনকার আমাদের এখনকার ভূগোলের আলোচ্য বিষয় অর্থনৈতিক ভূগোলের শিল্পের অবস্থান নিয়ন্ত্রণের বিভিন্ন মডেল। এগুলো একটু মনে রাখার দরকার। তত্ত্ব, এখানে বানানটা একটু ভুল আছে, তয় বয় হবে। প্রবক্তা, তত্ত্ব হচ্ছে ন্যূনতম ব্যয় তত্ত্ব, আলফ্রেড ওয়েবার এর প্রবক্তা। সর্বাধিক মুনাফা তত্ত্ব, অগস্ট ল্যাশ এর প্রবক্তা। কেন্দ্রীয় অবস্থান তত্ত্ব, ক্রাসলার এর প্রবক্তা। নামগুলো মনে রাখা দরকার। ওয়েবারের যে তত্ত্বটা বা থিওরিটা, সেটা মূলত ভিত্তি করে হয়েছে যে কত কম খরচে কারখানাকে চালানো যায়। 1909 খ্রিস্টাব্দে বলেছিলেন। এখন একটা কথা বলে দেওয়া দরকার যে ওয়েবারের এই তত্ত্বটা আমরা আলোচনা করছি, কিন্তু এই বাদেও অন্যান্য যে তত্ত্ব আমরা দেখলাম সেগুলোও আছে। যাই হোক, এখানে বলাই আছে যে শিল্প স্থাপনের ক্ষেত্রে ব্যয় সংকোচের বিষয়টাই গুরুত্বপূর্ণ ধরা হয়। এবারে ওয়েবার কতগুলো নীতি প্রথমে তত্ত্ব তৈরি করার আগে প্রথমে কতগুলো নীতি ধরে নিয়েছিলেন। সেটা হচ্ছে যে কাঁচামালটা হয় একটা জায়গায় অথবা মাত্র কয়েকটা জায়গায় পাওয়া যায়, আর বাজার খুব কম একটা বা দুটো জায়গায় আছে। চারদিকের বাজার গড়ে ওঠার কথা এখনকার মতো তিনি তখন 1909 সালে ভাবেননি, ভাবার কথাও ছিল না। তখনও এত পরিমাণে মহানগর গড়ে ওঠেনি। এবং আরো একটা কথা ধরেছিলেন, সেটা হচ্ছে পরিবহন ব্যয় সমদূরত্বে সমান। এখন যেমন আমরা ভেবে নেব যে দার্জিলিং এ কারখানা করতে গেলে যে টাকা লাগবে পরিবহনের জন্য, যে পরিবহন ব্যয় পড়বে, আমার গাঙ্গেয় সমভূমিতে সেটা পড়বে না। নদী থাকলে বা সমুদ্রে টানলে পড়বে না। যেমন জাপান তার বেশিরভাগ লোহা টোহাগুলো বাইরে থেকে আনে, পুরোটাই জলপথে, সেটা তার পুষিয়ে যায়, তার কারণ তার পরিবহন ব্যয়টা কম। এখন আমরা ওয়েবার পড়ছি যখন, ওয়েবারের কথাই ধরে নিই, এইগুলো আমরা ধরে নিলাম। এবারে আমরা তারপরের কথায় আসি। ওয়েবার কতগুলো নির্ণায়ক ঠিক করেছিলেন। এই নির্ণায়কগুলোর মধ্যে প্রথমে বলা হচ্ছে আইসোটিম। এই সংজ্ঞাগুলো কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে এরকম যে এখানে দেখা যাচ্ছে মার্কেট, এম মানে মার্কেট, আর এই এসটা হচ্ছে প্রকৃতপক্ষে র মেটেরিয়ালের জন্য বলা আছে। এইবার ইন্ডাস্ট্রিটা কোথায় গড়বে সেটা দেখার জন্য উনি প্রথমে কতগুলো একটা হিসেব করেন। আচ্ছা, এইগুলোর জন্য এই যে স্লাইডগুলো আমি নিয়েছি, এগুলোর জন্য আমি গুগল ইমেজের কাছে কৃতজ্ঞ, কারণ গুগল ইমেজ থেকেই এগুলো নেওয়া। এখানে ডলারে দেখানো হয়েছে যে মার্কেট, এখান থেকে পরিবহন ব্যয়টা সার্কেলের মতো চারদিকে সমদূরত্বে সমপরিবহন ব্যয়। এই বৃত্তাকার রেখাগুলো এরকম চলে যাচ্ছে। এই রেখাগুলো কি না, এই মার্কেট থেকে কোনো জিনিস এদিকে নিয়ে যেতে গেলে, এতদূর যেতে গেলে এই রেখা বরাবর যেতে গেলে এখানে $1 খরচ হবে, এখানে $2 খরচ হবে, এখানে $3 খরচ হবে এবং $4 খরচ হবে। উল্টো দিক থেকে এই দিক থেকে আনতে গেলে এটা এখান থেকে $1 খরচ হবে, এখানে $2 খরচ হবে। এটা হচ্ছে র মেটেরিয়াল, মানে কাঁচামাল, যদি কাঁচা পণ্য যদি আনতে হয়, তাহলে এখান থেকে এত দূর আনতে গেলে এই রেখা বরাবর আনতে গেলে $1, এই রেখা বরাবর আনতে গেলে $2, এরকম ভাবে খরচ হবে। তো এই রেখাগুলোকে বলা হয় আইসোটিম, সম পরিবহন ব্যয় রেখা। এবার আমরা তারপরের স্লাইডে যাই। এটাকে, এইগুলো হচ্ছে আমরা আগেই দেখলাম, এই কালো রেখাগুলো হচ্ছে আইসোটিম, সম পরিবহন রেখা। এই মার্কেট থেকে এখানে $5, এখানে $10, এখানে $15 এরকম লাগে। আর যদি এদিক থেকে দেখি এই ভাঙা লাইনগুলো, তাহলে র মেটেরিয়াল মানে কাঁচামাল, কাঁচা পণ্য, এখান থেকে নিয়ে যেতে গেলে এটা $5, এটা $10, এটা $15। এখন ব্যাপারটা হচ্ছে, একটা কারখানায় কি হয়, জিনিসপত্র বাইরে থেকে কিছু আসে, সেটা তৈরি হয়, তারপর সেটা অন্য জায়গায় আবার মার্কেটে যায়। এবার মনে করি র মেটেরিয়ালটা এখানে, এবার র মেটেরিয়ালটা এখানে, এখান থেকে জিনিসগুলো নিয়ে গিয়ে মার্কেটে যেতে হবে, ইন্ডাস্ট্রিতে যেতে হবে, ইন্ডাস্ট্রি থেকে আবার মার্কেটে যেতে হবে। এখন ইন্ডাস্ট্রিটা কোথায় গড়বে,
সেইটার ক্ষেত্রে হিসেব করতে গিয়ে দেখা যাচ্ছে যদি এরকম বিন্দুতে আমরা গড়ি, কোন বিন্দুতে গড়লে কিরকম পড়বে। এখানে পড়ছে মার্কেটের থেকে মার্কেটে নিয়ে যেতে এটার খরচ পড়বে, এখানে যদি করি এই রেখা বরাবর তাহলে $5 পড়বে, কারণ এখান থেকে মার্কেটের ব্যয়। আর এই র মেটেরিয়াল থেকে নিয়ে গিয়ে যদি এইখানে করি তাহলে কত পড়বে, এখানে এটা র মেটেরিয়ালের যেটা এটা রয়েছে এটা হচ্ছে $25। তাহলে এই $25 আর $5 যোগ হয়ে গেল কত হলো, $30 হলো। এই $30 রেখা এইটা, তাহলে এইবার এই রেখাটা এটাতে নিয়ে আসি। এখানে যদি এই রেখা বরাবর করি মার্কেট থেকে মার্কেটে নিয়ে যেতে খরচ হবে $10। আর এই $10, এটা $10। এবার $10 যে হলো, এখানে আবার এইখানে রয়েছে এটা আবার $20, মানে র মেটেরিয়াল থেকে নিয়ে যেতে গেলে, কাঁচা পণ্য থেকে নিয়ে যেতে গেলে এখানে $20 লাগবে। তাহলে $20 প্লাস $10 $30। এইরকম এই রেখাগুলো, এই রেখাটা এই $30 $30 $30 $30 যেখানে যেখানে আছে সেই রেখাগুলো যদি যোগ করি তাহলে এগুলোকে $30 রেখা একটা পাওয়া গেল। এই রেখা বরাবর $30। তেমনি এইখানে যোগ করলে আবার দেখবো এগুলো $25। এইগুলোকে বলা হয় আইসোডাপেন। মানে আইসোডাপেন বাজার থেকে কাঁচামাল প্রাপ্তি স্থান, বাজার ও কাঁচামাল প্রাপ্তি স্থান উভয়ের দূরত্ব থেকে নির্দিষ্ট আইসোটিমগুলো ছেদ বিন্দু সংযোগে অঙ্কিত সম উৎপাদন ব্যয় প্রদর্শক রেখা, এগুলোকে আইসোডাপেন বলা হয়। এবারে এর পরের স্লাইডে যাই। এখানে আমরা আইসোডাপেনই দেখতে পাচ্ছি। এখানে আইসোডাপেন দেখা যাচ্ছে ঠিক ওই রকমই, একই জিনিস ওই রকমই দেখানো আছে। এটা স্ক্যান করলে এটা আর একটা ছবি, এটাতে ওই একই জিনিস পাওয়া যাবে। এই বিন্দু বরাবর সব $60 খরচ হবে, এই বিন্দুগুলো বরাবর $70 খরচ হবে। এগুলো যোগ করে দেখে নিলেই হবে। একটা যোগ করে দেখিয়ে দিই। এই যেমন এইটা তো $40 রেখা, এটা $40 রেখা, বেশ $40 রেখা, আর এটা $20 রেখা। তার মানে মার্কেটে নিয়ে যেতে $20 খরচ হবে, আর র মেটেরিয়াল নিয়ে গিয়ে এখানে যদি ইন্ডাস্ট্রি করা হয় তাহলে $40 আগেই খরচ হয়ে গেল। আবার জিনিসটা নিয়ে যেতে $20 খরচ হবে, তাহলে এখানে মোট খরচ হচ্ছে $60। তাহলে এই $60 এই যে $60 আইসোডাপেন। এটা পরের ক্ষেত্রে যাই। পণ্য সূচক, এটা আর একটা জিনিস। কেন্দ্রীভূত কাঁচা পণ্যের ভর এবং উৎপাদিত দ্রব্যের ভর, এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য তো বটেই। এটাকে বলা হয় মেটেরিয়াল ইন্ডেক্স, এমআই বা পণ্য সূচক। এটা কি জিনিস, মনে করো যাক লৌহ আকরিক থেকে ইস্পাত তৈরি হবে। আচ্ছা, লৌহ আকরিক আনা হলো, লৌহ আকরিক প্রায় 1.7 টন লাগে। 1 টন লৌহ আকরিক থেকে 1 টন ইস্পাত তৈরি করতে, এই কাঁচা লোহা তৈরি করতে। তা 1 টন কাঁচা লোহা তৈরি করতে যখন এইটা খরচ হবে তখন সঙ্গে 1.3 টন কয়লা লাগবে। তাহলে এই হয়ে গেল 2.2, ওখানে 1.7 আর এখানে 1.3 টন লেগে গেল। এটা হচ্ছে কেন্দ্রীভূত কাঁচা পণ্য। তার থেকে পাওয়া যাবে কত, 1 টন। বাকি জিনিসগুলো চুনাপাথর মতো আমি বাদ দিয়ে দিয়েছি সহজ বোঝার জন্য। তাহলে এখন এই উৎপাদিত দ্রব্যের ভর কত হলো, এখানে 3 এখানে 1, অনুপাত যদি করি কত হলো, তাহলে 3। মেটেরিয়াল ইন্ডেক্স বেড়ে গেল। এই ইন্ডাস্ট্রিগুলো সব সময় কাঁচা পণ্যের দিকে এরা নেয়, কারণ পরিবহন ব্যয় বেশি পড়ে যাবে। কি করে পড়বে পরে দেখা যাবে। এবারে আমরা তুলো নিই। তুলো যদি নিই, তুলোতে যা মানে তুলো দেয়া হবে ততটাই সুতো হবে, যার জন্য এখানে যা উৎপাদন হবে, এখানে যা কাঁচামাল আনা হবে এখানে তাই উৎপাদন হবে, উৎপাদিত দ্রব্যেরও ভর তাই হবে। তাহলে এর মেটেরিয়াল ইন্ডেক্স হয় 1। এই ধরনের জিনিসগুলোকে বলা হয় বিশুদ্ধ, এইগুলোকে বলা হয় একেবারে বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প। এরা যে কোনো জায়গায় হতে পারে। আর এবারে আমরা এই পরের সাইডে যাই। এই যে বিশুদ্ধ কাঁচা পণ্য, যে কাঁচা পণ্য শিল্পে ব্যবহার হলে উৎপাদিত দ্রব্যের ভর অপরিবর্তিত থাকে সেই কাঁচা পণ্যকে বিশুদ্ধ কাঁচা পণ্য বলে। এক্ষেত্রে ইনপুট মানে যা দেয়া হলো কাঁচামাল, আর যা আউটপুট মানে যেটা বেরোলো, সেটা লেস দ্যান বা সমান 1। এই লেস দ্যান কি করে হয়, ধরা যাক বিয়ার শিল্পে অ্যালকোহল আনা হলো, চিনি যা আনা হলো তার সঙ্গে জলটা মিশলো, তাহলে যা ইনপুট হলো, জলটা আমি জায়গা থেকে পেয়ে গেলাম যেখান থেকে খুশি তুলে, তাহলে তার জন্য কোনো পরিবহন ব্যয় পড়লো না। এবার সেইটা আউটপুট যখন হবে তখন দেখা যাবে আউটপুটটা ইনপুটের চেয়ে, এই ইনপুট যেটা রয়েছে ইনপুটের থেকে আউটপুট কখনো বেশি হতে
পারবে না। ইনপুট বাই আউটপুট, আউটপুটটা সবসময় বেশি হয়ে যাবে অথবা সমান হবে, তার জন্য এই অনুপাতটা সবসময় লেস দ্যান 1 হবে। অবিশুদ্ধ কাঁচা পণ্যে কিন্তু তা হবে না, আমরা তো লোহার ক্ষেত্রে দেখলাম কি হয়, তাহলে সেক্ষেত্রে এটা গ্রেটার দ্যান 1 হবে। এই ধরনের এইগুলোকে বলা হয়, শিল্পগুলোকে বলা হয় ফুটলুজ, এরা যে কোনো জায়গায় হতে পারে। আর এই ধরনের শিল্পগুলো কিন্তু মূলত ওই কাঁচা পণ্যের দিকে চলে যায়। এবার শ্রমমূল্যের সূচক, একক প্রতি উৎপাদন, একক প্রতি যে মানে ভর যেটা উৎপাদন হবে, তার একক ভর যেটা হবে, সেইটার জন্য কত মজুরি লাগে। মনে করা যাক 100 টন জিনিস তৈরি হলো একদিনে, এই 100 টনের জন্য 1000 টাকা মজুরি পড়লো, তাহলে 100 টনের এই 1 টনের জন্য পড়লো 10 টাকা, এটাকে বলা হয় শ্রমমূল্যের সূচক। এবার শ্রমগুণক, শ্রমগুণক হচ্ছে কোনো উৎপাদিত সামগ্রীর একক ভর প্রতি যে খরচ, অর্থাৎ শ্রমমূল্যের সূচক। এই শ্রমমূল্যের সূচকের সঙ্গে যে পরিমাণ কাঁচা পণ্য এবং উৎপাদিত পণ্য, কাঁচামাল আনতে কিছু খরচ হয়, আবার উৎপাদিত পণ্য বিক্রি করতে নিয়ে যেতে বাজারে কিছু খরচ হয়, এই দুটোর যে ওজন, দুটোর যে ভর আর কি, ওজন না বলে দুটোর ভর, এই দুটো সম্মিলিত ভরের অনুপাত। মানে এটা হচ্ছে কিরকম না, মনে করা যাক একটা শিল্পে এক্স মেট্রিক টন জিনিস তৈরি হলো এবং ওই শিল্পে শ্রমিকদের জন্য খরচ হলো ওয়াই টাকা, তাহলে একক পিছু খরচ হলো কিন্তু শ্রমমূল্যের সূচক যেটা হলো সেটা এক্স প্লাস ওয়াই, এটাকে ধরা হলো জেড। আবার সেই শিল্পে কাঁচামাল তো দরকার এই মেট্রিক টন এবং উৎপাদিত পণ্য এক্স মেট্রিক টন, এই যে উৎপাদিত পণ্য এক্স মেট্রিক টন, তাহলে এ প্লাস এক্স হলো সি ধরে নেওয়া হলো। তাহলে সমগুণক হলো ওই জেড ইজ টু সি, এই জেড ইজ টু সি। এটা মনে রাখা দরকার, যখনই শ্রমমূল্যের সূচকে দেখা যাবে, এই শ্রমগুণকে দেখা যাবে শ্রমিকদের ক্ষেত্রটা ভারী হচ্ছে, মানে টাকাটা সেখানে বেশি লাগছে, তখন সেটা শ্রমিকের দিকে চলে যাবে। আর যখন দেখা যাবে সস্তা শ্রমিক পাওয়া যাচ্ছে কাছাকাছি, তখন সেটা কাঁচা পণ্যের দিকে সরে যাবে। ক্রিটিক্যাল আইসোডাপেন, যে সমমান প্রদর্শক রেখা বরাবর সস্তা শ্রমিকের মজুরি ব্যয় বাবদ ব্যয় লাঘবের পরিমাণ, মানে কোনো এক জায়গায় করলে হয়তো 20 টাকা পড়তো পার ডে একজন শ্রমিকের, সেটা অন্য জায়গায় 5 টাকায় পাওয়া যাচ্ছে। এবার কাঁচামাল সহ উৎপাদিত দ্রব্যের মোট পরিবহন ব্যয়, এমনি যদি শ্রমিক বাদ দিয়ে ধরি, তাহলে সেটা ওখানে মনে করা যাক যে ওখানে ব্যয়টা লাগতো 20 টাকা। এবার শ্রমিকের জন্য ওই যে শ্রমিকটা ব্যয় দামি হচ্ছে, তখন কিন্তু ওই সেই পরিবহনে শ্রমিকের জন্য লাগতো সঙ্গে সঙ্গে 20 টাকা। এবার যার জন্যে ওটাকে সরিয়ে নিয়ে গিয়ে এই যে শ্রমিকের যে খরচটা হচ্ছে সেটাকে বাঁচানোর জন্যে, যদি যেখানে 5 টাকা সেখানে 15 টাকার শ্রমিকের মজুরি বেঁচে গেল, সেই জন্যে ওটাকে ওই ইন্ডাস্ট্রিকে সরিয়ে নিয়ে গিয়ে শ্রমিকের দিকে নিয়ে যাওয়া হবে। এই রেখা বরাবর আমরা যে রেখাটা টানবো সেটাকে বলা হবে ক্রিটিক্যাল আইসোডাপেন। এখানে ক্রিটিক্যাল আইসোডাপেনের উদাহরণ দেওয়া হয়েছে। বাজার এখানে, শিল্পটা এখানে রাখা রয়েছে আপাতত, এখানে থাকবে কিনা পরে দেখছি। এবারে কথা হচ্ছে এখন এই যে জায়গাটা আমরা দেখছি শিল্পটা এখানে রয়েছে, এখানে কাঁচা পণ্য, এখানে কাঁচা পণ্য, এখানে কাঁচা পণ্য, এগুলো সব কাঁচা পণ্য, এখানে শ্রমিক, এখানে শ্রমিক, এখানে শ্রমিক, এখানে শ্রমিক। এই শ্রমিক দুটোতে দাম বেশি, এই শ্রমিক দুটোতে দাম কম। এখন ইন্ডাস্ট্রিটা এখানে করা আছে কেন না, ইন্ডাস্ট্রিতে কাঁচা পণ্যগুলো রয়েছে এখানে, বাজারটা এখানে রয়েছে, এর মোটামুটি এরকম জায়গায় আমরা এটা পরে দেখবো যে এই ভর কেন্দ্র বলে এটাকে, এই ভর কেন্দ্রে এই বাজারটা এটা রাখা দরকার, এটা পরের স্লাইডে আমরা দেখতে পাবো ওয়েবার থিওরি অনুযায়ী। কিন্তু ওয়েবার বলছেন যখন শ্রমিকটা এখানে সস্তায় পাবো, এখানে যদি শ্রমিক সস্তায় পাই, তাহলে তখন এটাকে এদিকে সরিয়ে নিয়ে যাওয়া হবে। তাহলে কি হলো, মোট বাজারের মানে শ্রমিক ইন্ডাস্ট্রির মোট যে পরিবহন ব্যয়, সেটা কাঁচামালের ব্যয়, কাঁচামাল বহনের জন্য ব্যয় বা কাঁচা পণ্য বহনের জন্য ব্যয়, এবং যে উৎপাদিত পণ্য বাজারে পৌঁছানোর ব্যয়, এই দুটো যোগফল যে খরচ হচ্ছে সেইটা যদি এখানে সবচেয়ে কম মনে করি,
এই যে 10 টাকার জায়গা মনে করছি এটা 10 টাকা, তাহলে এইরকম জায়গায় 10 টাকা যখন এই জায়গায় ঠিক আছে। কিন্তু দেখা গেল শ্রমিকে নিয়ে যেতে গেলে এইখানে যে 30 টাকাটা আমি শ্রমিক এখানে যে 30 টাকা হয়ে গেল, দেখা গেল এখানে শ্রমিকের ব্যয় হয়তো পড়ে যাচ্ছিল 50 টাকা কি 60 টাকা। তাহলে এই 10 টাকার থেকে 50 টাকা বাদ দিয়ে 50 টাকা থেকে 10 টাকা বাদ দিলে আমার 40 টাকা হতো। কিন্তু শ্রমিক এখানে যদি আমি 10 টাকায় পাই, আর এটা যদি 30 টাকা হয়, তাহলে 30 আর 10-এ 40, যেটা এখানে 50 টাকা হচ্ছিল সেটা এখানে 40 টাকা হয়ে গেল, আবার লিস্ট কস্টে চলে এলো, তাহলে এখানে শ্রমিকের দিকে পথটা চলে যাবে। এইটাই ক্রিটিক্যাল আইসোটাপেন। এবং এখনো ক্রিটিক্যাল আইসোটাপেনটাকে মানা হয়, এবং এর বাইরে ইন্ডাস্ট্রি করা খুব আশ্চর্যজনক। কোনো কোনো ক্ষেত্রে হয় বটে, সে আলাদা ব্যাপার। আচ্ছা, এবার কতগুলো দিয়ে দিয়েছেন। একমাত্র বাজার, একমাত্র কাঁচা পণ্য কোথায় ঘটবে? যে কোনো জায়গায় ঘটতে পারে, যদি বিশুদ্ধ কাঁচা পণ্য হয়। কারণ বিশুদ্ধ কাঁচা পণ্যে তুলো যাই নাও, সেই পরিমাণ তুলো সব জায়গায় গিয়ে একই ওজন হবে সুতোতে। এবারে আমরা একটা দেখি এখানে আইসোটাপেন। এই আগে আমরা আইসোটাপেন দেখলাম, এখানে একটার ভর হ্রাস হচ্ছে। দুটো কাঁচা পণ্য রয়েছে, মেটেরিয়াল না, ভর হ্রাস হচ্ছে না, এখানে মেটেরিয়াল ইন্ডেক্স ইকুয়াল টু 1। হ্যাঁ, এখানে ভর হ্রাস খুব কম, গ্রেটার দেন 1। হ্যাঁ, ভর হ্রাস হচ্ছে, গ্রেটার দেন 1 মানে ভর হ্রাস হচ্ছে। এবার ভর হ্রাস হচ্ছে মানে এখানে লৌহ ইস্পাত শিল্প গোছের কোনো একটা হচ্ছে, এখানে একটা বাজার হয়েছে। এখানে কিন্তু ক্রিটিক্যাল আইসোটাপেন মেনেই শিল্পটা তৈরি হবে। এখানে যেমন $25, এখানে $20, তাহলে র মেটেরিয়ালের দিকে চলে আসছে। এখানে করলে $30 খরচ হতো, এখানে করলে $25 খরচ হতো, এখানে $20, তাহলে র মেটেরিয়ালের ওপরে হবে। যে মুহূর্তে ভর হ্রাসের ক্ষমতা আসবে, যত ভর হ্রাস হবে তত র মেটেরিয়ালের দিকে চলে যাবে। একটি সর্বত্র লভ্য কাঁচা পণ্য একটি বাজার, শিল্প বাজারের কাছে বা উপরে গড়ে ওঠে। ধরে নেওয়া হচ্ছে এটাতে কাঁচা মানে ওই ভর হ্রাসটা কম হবে। এবারে একটি বাজার দুটি কাঁচা পণ্য, এইটা পরিস্থিতির ব্যাখ্যা করতে গিয়ে ওয়েবার যা করেছেন সেটা সাংঘাতিক ব্যাপার, সেটা একেবারে জটিল। এই জন্যে খানিকটা সরল হয়। ভ্যারিংটন বলে একজন মানে ইকোনমিস্ট, তিনি একটা মডেল তৈরি করেছেন। সেই মডেলটা হচ্ছে এরকম একটা সমবাহু ত্রিভুজ। এটা তিনি একটা ট্রায়াঙ্গুলার টেবিলের, এটা একটা টেবিলের পাশে তিনটে জায়গায় তিনটে পুলি লাগানো আছে। এই পুলি দিয়ে পুলিগুলোতে মানে দড়ি জড়ানো আছে, এখানে পুলি, এখানে পুলি, এখানে পুলি। এইবার এই পুলিগুলোর পাশে এগুলোকে দড়িতে পুলিতে কতগুলো ওয়েট চাপিয়ে দিচ্ছেন মাঝে মাঝে। পুলি মানে হচ্ছে সেই কপিকলের তলায় ওয়েট যেমন ঝোলানো যায় তেমন চাপানো আছে। মনে করা যাচ্ছে যে সব জায়গায় সমান একেবারে ওয়েট দেওয়া আছে এখন। আচ্ছা, বেশ। এবার এটা হচ্ছে ত্রিভুজের, এইগুলো হচ্ছে ত্রিভুজের মধ্যমা, সমবাহু ত্রিভুজের, আর এটা হচ্ছে ত্রিভুজের ভর কেন্দ্র। এইবার আমরা চলে আসি, যদি 100 কিলোমিটার করে এই বাহুগুলো হয়, কোনো একটা শিল্পে 2 টন উৎপাদ তৈরি করতে, 2 টন ফিনিশ প্রোডাক্ট তৈরি করতে 1 টন একটি কাঁচা পণ্য আনতে হয়, 1 টন অন্যটি আনতে হয়। কাঁচা পণ্য তো একটাতে হয় না, অন্যটাতেও হতে পারে। ধরা যাক 1 টন বহনে খরচ 1 কিলোমিটার, 1 টন বহনে খরচ 1 কিলোমিটার পিছু 1 টাকা। সেক্ষেত্রে বাজারে শিল্প করলে খরচ পড়বে, পরিবহন বা বাজারে করা হলো, তাহলে এটাও কাঁচা পণ্যটাও যাবে, এটাও যাবে। 1 কিলোমিটার প্রতি পিছু 1 টাকা খরচ, তাহলে 100 কিলোমিটার 100 টাকা খরচ, তাহলে 100 200 টাকা। অন্য কাঁচা পণ্য ক্ষেত্রে করলে পড়বে 100 200 টাকা। ধরো এইখানে এই কাঁচা পণ্যে করা হলো, তাহলে 100 টাকা এখান থেকে আনতে হবে, এখান থেকে 100 টাকা আনতে হবে। এখানে যদি ইন্ডাস্ট্রিটা হয়, এখানে না হয় যদি এখানে হয়, তাহলে ইন্ডাস্ট্রিটা এখানে হলে এখানে এই 100 টাকাটা আসবে, এই কাঁচা পণ্যটা আনতে হবে, গড়লে তারপরে যেটা তৈরি হবে সেটাকে 100 টাকা খরচ করে নিয়ে যেতে হবে। যদি এখানে করা হয় তাহলে ওই একই ব্যাপার। এবার যদি কিন্তু বাজারে যদি করা হয় একই ব্যাপার, দুদিক থেকে নিয়ে যাওয়া হলো, বাজারে গেলে ওই 200 টাকা। কিন্তু ভর কেন্দ্রে করলে, সেই ত্রিভুজের সমবাহু ত্রিভুজের ভর কেন্দ্র ধরলে, ওটা ভর কেন্দ্রটা হবে 58 কিলোমিটার। তাহলে এই 58 ইন্টু 1 1 1, এখান থেকে নিয়ে যেতে হচ্ছে, এখান থেকে নিয়ে যেতে হচ্ছে, তৈরি করা হচ্ছে, এখানে নিয়ে যাওয়া হচ্ছে, তখন কিন্তু পড়বে 174 টাকা। তাহলে এটা এইখানে পড়বে ত্রিভুজের ভর কেন্দ্র। এইবারে কথা হচ্ছে, এই 58 কিলোমিটার ওই রকম দেখানো হলো, এখানে লোহা ইত্যাদি দিয়ে দেখানো হয়েছে। কিন্তু যদি এমন হয় যে কোনোটা বেশি, সেক্ষেত্রে ওই ওয়েটটা তখন ওই যে পুলি বলছিলাম সেদিকে ওয়েটটা বেড়ে যাবে।
তখন এটা এদিকে ভরকেন্দ্র থেকে এদিকে সরে আসবে, সরে এলো, ভরকেন্দ্র থেকে এদিকে সরে এলো, যদি এদিকে সরে যায় এদিকে সরে যাবে, এরকম ব্যাপার হয়। যদি একটি কাঁচা পণ্য অশুদ্ধ হয় তবে সেটির পরিবহন ব্যয় বেশি পড়ায় অবস্থান ভরকেন্দ্র থেকে তার দিকে সরে যাবে। এবার হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের ধারণা। এগুলো সব ইন্ডাস্ট্রি এবং এগুলো সব ইন্ডাস্ট্রির, এই সব ইন্ডাস্ট্রি রয়েছে এবং এগুলো হচ্ছে ক্রিটিক্যাল আইসোটাপেন। এই ক্রিটিক্যাল আইসোটাপেনগুলো যোগ হয়েছে এইখানে গিয়ে, এই যে ছেদ বিন্দুটা হয়েছে এইটাকে তিনটে ওই ওই শিল্পেরই এই জায়গায় একেবারে সমন্বয় ঘটে যাচ্ছে। এর জন্য এখানে শিল্প করাটা খুব বেশি সুবিধা হবে। এখানে ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের একটা ছবি দেওয়া আছে, এটা জার্মান ভাষা, বোঝাতে পারছি না জার্মানটা। হ্যাঁ, এইবার তারপরে আসি, ওই একই জিনিস দেখানো হচ্ছে, ক্রিটিক্যাল আইসোটাপেনগুলো হয়েছে, তাহলে এইখানটায় শিল্প করার সবচেয়ে সুবিধে, অ্যাগ্লোমারেশন হয়ে যাবে এখানে শিল্পে, যার জন্য ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স গড়ে উঠবে এই জায়গায়। ওয়েবার শুধু ন্যূনতম ব্যয় তত্ত্ব প্রচার করেননি, তিনি শিল্প সমাবেশের কথাও বলেন। একত্র সন্নিবিষ্ট কতগুলো শিল্প নিজেদের প্রয়োজনের কাঁচা পণ্য হিসেবে অন্য শিল্পের উৎপাদকে ব্যবহার করে। এভাবে শিল্পের একটা সুলভ শ্রমিক ও পরিকাঠামো সহ বাজার উৎসস্থলেই উৎপন্ন হয়। শিল্প করলে সেখানে শ্রমিক আসবে, তাহলে শ্রমিক, দক্ষ শ্রমিক সেখানে তৈরি হয়ে যাবে, সহজে শ্রমিক পাওয়া যাবে। একসময় হুগলি নদীর তীরের পাটকলগুলোতে তাই পাওয়া যেত, প্রচুর শিল্প ছিল, প্রচুর পাটকল ছিল, আর প্রচুর সেখানে শ্রমিক পাওয়া যেত, যার জন্য অন্যান্য শিল্প গড়ে উঠেছিল। এই ধরনের বিভিন্ন শিল্পের অবস্থানকে ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স বলে, এটা খুব ইম্পর্টেন্ট। এইবার কয়েকটি শিল্প সমাবেশ। টোকিও, ইয়োকোহামা, কিহিন শিল্পাঞ্চল, জাপান, এখানে কেন গড়ে ওঠে সেটা বলা আছে। ভগ্ন উপকূল, সমুদ্র আছে, তারপরে জলবিদ্যুৎ উৎপাদনের সুবিধা আছে, স্বাভাবিক পোতাশ্রয় আছে। স্বাভাবিক পোতাশ্রয় মানে এখানে জাহাজ সহজে ঢুকে পড়তে পারে, অন্যান্য পরিবহন ব্যবস্থা উন্নত। হ্যাঁ, অন্যান্য শিল্পাঞ্চলের, এটা শিল্পাঞ্চলের হবে না, এটা মিস্টেক আছে, শিল্পাঞ্চলের সঙ্গে সহজ সংযোগ ছাড়া এই সংযোগ, এছাড়া উন্নত প্রযুক্তি ইত্যাদি থাকার জন্য এখানে কি কি গাড়ি উঠে হচ্ছে এর সমস্যাগুলো এখানে লেখা আছে। এইখানে হচ্ছে টোকিও, ইয়োকোহামা শিল্পাঞ্চল, এরকম জায়গা আমরা পরে একটু বড় ম্যাপে দেখে নেব। আচ্ছা, এইবার আমরা জাপানের অন্য আরেকটা শিল্পাঞ্চল দেখছি। এইখানে এই যে কান্টো সমভূমি, এই হচ্ছে টোকিও, ইয়োকোহামা, কাওয়াসাকি, চিবা, এইসব এগুলো সব এক একটা বড় বড় ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে। কোথাও গাড়ি, কোথাও লৌহ ইস্পাত, কোথাও জাহাজ, এসব এখানে কিরকম স্বাভাবিক পোতাশ্রয়, এইটুকু জায়গায় জাহাজ ঢুকে পড়লে এরা জাহাজ নিরাপদ হয়ে গেল, এবং গভীর উপকূল, বড় বড় জাহাজ ঢুকতে পারে। পরে আসি, এটা হচ্ছে ওই টোকিও, ইয়োকোহামা শিল্পাঞ্চলের সব একটা বড় ম্যাপ করা হয়েছে, এখানে কেমন ইনফ্রাস্ট্রাকচার দেখানো আছে। এবার হচ্ছে হানশিন, ওসাকা, কোবে, কিয়োটো শিল্পাঞ্চল কিঙ্কি সমভূমিতে, এটা হানশিন শিল্পাঞ্চল বলে। এখানে কি কি সুবিধা আছে, এবং এখানে এই জাপানের ম্যানচেস্টার বলা হয় ওসাকাকে, এখানে কি কি শিল্প আছে এটা বলা আছে। সমস্যা তেমন কিছু নেই এখানে। এই যে এই কিঙ্কি সমভূমি লেখা আছে এখানে, এটাগুলো অক্সফোর্ড স্কুল অ্যাটলাস থেকে নেওয়া হয়েছে, তাদের প্রতি কৃতজ্ঞতা রইল আমার। এবার এইখানে সমস্ত ওই যেসব ওয়াকায়ামা, হ্যাঁ, তারপরে ওসাকা, এসব নানা রয়েছে, কিয়োটো, সব এই জায়গাটা একটা কোবে ওসাকা শিল্পাঞ্চল, এটা কোবে। আচ্ছা, আমরা পরে এতে যাই। এটা হচ্ছে ইউএসএতে চলে গেলাম, ইউএসএ শিল্পাঞ্চলগুলো দেখি। গ্রেট লেকস, এটা হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের হ্রদ অঞ্চল, আমরা দেখিনি। এইটা হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের হ্রদ অঞ্চল, এখানে আটলান্টিক মহাসাগর, এখানে সেন্ট লরেন্স নদী এরকম ভাবে গিয়ে আটলান্টিক মহাসাগরে মিশেছে, এটাকে সেন্ট লরেন্স সিওয়ে বলা হয়। হ্রদগুলোকে জোড়া হয়েছে, সেটা দারুণ ব্যাপার। এইখানে শিল্পাঞ্চল সব বড় বড়, কোথাও সুপিরিয়র হ্রদের তীরে দলুত ইত্যাদি অঞ্চল। এখানে শিকাগোতে রয়েছে, এখানে শিকাগো গ্যারি শিল্পাঞ্চল, আবার এই যে শিকাগো গ্যারি শিল্পাঞ্চল। এরপরে এই জায়গায় রয়েছে ডেট্রয়েট শিল্পাঞ্চল, ডেট্রয়েট একটা ছোট হ্রদ আছে তার ধারে, এপাশে বাফেলো, এবং গিরি, প্রচুর এখানে পরপর শিল্পাঞ্চল গড়ে উঠেছে, এখানে অসংখ্য শিল্প গড়ে উঠেছে। এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রিজিয়ন অফ নর্থ আমেরিকা, এখানে দেওয়া রয়েছে এই সেন্ট লরেন্স ভ্যালি। এটা আর একটা ম্যাপ বাংলায় দেওয়ার জন্য দেওয়া রয়েছে।
বৃহৎ আমেরিকা, হ্রদ ও সেন্ট লরেন্স নদীর জলপথ, এখানে সুবিধাগুলো দেওয়া রয়েছে। পিটসবার্গের কয়লা, এইটা হচ্ছে পিটসবার্গ অঞ্চল। পিটসবার্গের এই অঞ্চলে আগে কয়লা পাওয়া যেত, এখন তো এই অঞ্চলে কয়লা পাওয়া যায়। এই অঞ্চলটায় মিশিগান হ্রদের তীরে ইংল্যান্ড, ইন্ডিয়ানা, ইলিনয়, এই সমস্ত প্রদেশগুলোতে কয়লা এবং পেট্রোলিয়াম দুই আছে। নায়াগ্রা জলপ্রপাতটা আছে এইখানে, এইটা হচ্ছে নায়াগ্রা জলপ্রপাত, এরকম জায়গায় এই নায়াগ্রা জলপ্রপাতের বিদ্যুৎ এখানে পাওয়া যায়। আর এটা হচ্ছে সেন্ট লরেন্স নদী, এই পাশ থেকে এবার বেরিয়ে গেছে। বৃহৎ হ্রদ অঞ্চলের বিভিন্ন করে ওঠার ভৌগোলিক উপাদানগুলো এখানে বলা আছে, এগুলো এখানে সমস্ত পাওয়া যাবে। পিটসবার্গ প্লাস, এটা একটা অদ্ভুত প্রশ্ন আসে, এটা কেন যে আসে আমি জানি না, কিন্তু প্রচুর আসে। একটা সময় ছিল আটলান্টিকের ধারে শিল্প গড়ে তোলার জন্য ওরা স্টেট একটা পলিসি নিয়েছিল, রাষ্ট্রীয় নীতি বলে। এই রাষ্ট্রীয় নীতিতে এটা এইভাবে এমন করেছিল যে পিটসবার্গে কয়লা পাওয়া যাচ্ছে, পিটসবার্গে তোমায় ইস্পাত শিল্প গড়ে তুলতে হবে। কিরকম ভাবে বলছে? পরোক্ষভাবে বলছে। কেন? তুমি যদি অন্য কোনো জায়গায় কোনো সেখানের কয়লা নিয়ে সেখানে শিল্প তৈরি করো, ধরে নেওয়া হবে তুমি পিটসবার্গ থেকে ওই পর্যন্ত কয়লা আনতে তোমার কত টাকা বাড়তি লাগতো, সেই টাকাটা তোমার পণ্যের সঙ্গে যোগ করে দেওয়া হবে, তুমি সস্তায় সেখানে বিক্রি করতে পারবে না। এইটা হচ্ছে পিটসবার্গ প্লাস পদ্ধতি। 1940 সালে এই নীতি একেবারে মানে কোর্ট সাংঘাতিক রকম ভাবে ভৎসনা করে এবং এটা উঠে যায়। আমি জানি না কেন পিটসবার্গ প্লাসটা একটা পুরনো তবু এখানে এরকম একটা রাষ্ট্রীয় নীতি দেখানোর জন্য বোধহয় থাকে। আচ্ছা, জার্মানির রুট শিল্পাঞ্চল, সার ওয়েস্টফেলিয়ার কয়লা, এগুলো সমস্ত এখানে বলা আছে, আমরা ম্যাপে দেখে নিচ্ছি। রাইন রুর লিপে নদী, সুইডেন, ফ্রান্স, টিউনিশিয়া ইত্যাদি থেকে লৌহ করি, আর এই উন্নত স্থল পরিবহন, প্রচুর উদ্যমী জনগণ। এইখানে একটা কথা আছে, অতীত সংকটে মার্শাল প্ল্যান দ্বারা আগত প্রচুর মূলধন। একটা সময় হয়েছিল যখন জার্মানি ভাগ ছিল, পশ্চিম জার্মানি, সেই পশ্চিম জার্মানির অঞ্চলে ওখানে ওরা ওই বাইরে থেকে রাশিয়া অবরোধ করে ফেলেছিল। তখন ইউএসএ থেকে প্রতিদিন প্লেনে করে ওখানে সমস্ত জিনিস পাঠানো হতো। এটা হচ্ছে মার্শাল প্ল্যান। সেই সময় প্রচুর মূলধন এসেছিল। যাই হোক, এখানে এগুলো অনেকগুলো রেটে রয়েছে, শিল্প রয়েছে, শিল্পগুলো একটু দেখে নেওয়া দরকার আছে। এখন এদের সমস্যা আছে, সমস্যাটা লেখা হয়নি আমার। সমস্যা হচ্ছে এদের কয়লার স্তরটা প্রায় শেষ হয়ে এসছে। লোহা তো এখন নেই, জিগারল্যান্ডে আগে পাওয়া যেত, এখন নেই। কয়লার স্তরটাও খুব মানে ওপরে রয়েছে, কিন্তু কয়লার স্তরও খুব শেষের দিকে। এগুলো তো গচ্ছিত সম্পদ, এই একটা অসুবিধে। তবু ওদের খাটনির ক্ষমতা প্রচুর এবং অর্থনীতি খুব সবল, সেই জন্য ওরা পারছে। এই হচ্ছে রাইন নদীর গতিপথ। এই রাইন নদীর গতিপথের পাশে এটা হচ্ছে রুর নদী, এবং এখানে সমস্ত অসংখ্য খালপথও রয়েছে। এই লিপে নদী এইখানে প্রচুর একেবারে রয়েছে। এইখানটাই কয়লা পাওয়া যায় প্রচুর, রাইন নদীর ধারে, রাইন এবং রুর নদীর ধারে। আমরা পরেরতে আসি। ভারতের কয়েকটি শিল্পাঞ্চল, মুম্বাই পুনে শিল্পাঞ্চল খুব ইম্পর্টেন্ট, এশিয়ার বৃহত্তম বয়ন শিল্প কেন্দ্র। আহমেদাবাদ ভাদোদরা শিল্পাঞ্চল, কোয়েম্বাটুর বেঙ্গালুরু শিল্পাঞ্চল, ছোটনাগপুর শিল্পাঞ্চল। ড্রাগন, এটা একটা জিনিস কখনো কখনো আসে। হংকং, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, তাইওয়ান, এই চারটে ড্রাগন ছিল। ড্রাগন মানে এরা প্রচুর মানে শিল্প দিক থেকে উন্নত, যার জন্য। আর পঞ্চম হতে চলেছে চীন, এটা 17 সালের মোটামুটি ছিল, আমি তারপরে ডেটা পাইনি, এটা মনে হচ্ছে এতদিনে হয়ে গেছে। ভার্টিক্যাল ইন্টিগ্রেশন, এটা হচ্ছে একটা শিল্পের উৎপাদ যখন অন্য শিল্পের কাঁচা পণ্য রূপে একই ছাদের নিচে ব্যবহার হয়, তা ওই ব্যবস্থাকে উল্লম্ব সংযোগ বলে। কিরকম? মনে করা যাক নিচে কাপড়, তুলো থেকে সুতো তৈরি হচ্ছে, ওপরে রেডিমেড গার্মেন্টস তৈরি, বস্ত্র তৈরি হচ্ছে। এটা যদি হয় তাহলে আমরা বলবো এটা হচ্ছে ভার্টিক্যাল ইন্টিগ্রেশন। হরাইজন্টাল ইন্টিগ্রেশন, বিভিন্ন শিল্পে উৎপাদিত সামগ্রীকে কাঁচা পণ্য রূপে ব্যবহার করে একটি অন্য সংযন্ত্র বেশি কার্যকরী ও মূল্যমানের উন্নতর বস্তু উৎপাদন করলে ওই সংযোজনকে অনুভূমিক সংযোজন বলা হয়। যেমন দুর্গাপুরে স্টিল তৈরি হচ্ছে,
হাওড়ায় যদি ছুরি-কাঁচি তৈরি হয় তাহলে আমরা বলবো ছুরি-কাঁচির দামটা স্টিল ইনগটের থেকে বেশি, শুধু স্টিলের থেকে বেশি, কারণ তাতে অনেক ইঞ্জিনিয়ারিং লাগে, ইঞ্জিনিয়ারিং শিল্পটা অনেক বেশি দামি হবে। তাহলে সেক্ষেত্রে ওটাকে সংযোজনটাকে অনুভূমিক সংযোজন বলা হবে। এবারে সার্কুলার ইন্টিগ্রেশন, একটি সংস্থা পরস্পর সম্পর্কহীন একাধিক সামগ্রী উৎপাদন। টাটা গাড়ি তৈরি করছে, নারকেল তেল তৈরি করছে, কি না তৈরি করছে, এটাকে বলা হয় বৃত্তাকার সংযোজন। হুগলি শিল্পাঞ্চলের অবস্থানগত সুবিধে, এইগুলো এইরকম ছোট করে পয়েন্টগুলো পড়ে রাখলেই হবে পরীক্ষার জন্য। এগুলো এখন তো সেই 3 নম্বরের প্রশ্ন আসবে। এবারে হচ্ছে হুগলি শিল্পাঞ্চলটা দেখে নিই। এই ম্যাপটা যদি একটু এঁকে ফেলার ব্যবস্থা করা যায় খুব ভালো হয়, এই মেন্ডারগুলো, তাহলে খুব সুবিধে হয়ে যাবে, সহজে পড়তে পারবে। বর্ধমান ইত্যাদি, রানীগঞ্জ ইত্যাদি অঞ্চল থেকে কয়লা আসছে, পাট ঢুকছে এদিক থেকে, পাট এদিক থেকেও ঢুকছে। এটা 24 পরগনার দিক, এটা ওই বর্ধমান ইত্যাদি অঞ্চলের দিক। তো নদিয়া, বর্ধমান ইত্যাদি থেকে, বর্ধমান থেকে এদিকেও আসে, পাট এদিক থেকেও আসে, মানে আসতো এক সময়। ইস্পাত ঢুকছে ওই রানীগঞ্জ ইত্যাদি, দুর্গাপুর ইত্যাদি থেকে। পাট আবার দক্ষিণ পূর্ব রেলপথ দিয়ে ঢুকছে খড়গপুর থেকে। বন্দর কলকাতা রয়েছে, এগুলো সুবিধে। এখানে প্রচুর এরকম রয়েছে। এটা আমি অরুণাভ মিশ্র বই থেকে এই ছবিটা কপি করেছি, অরুণাভ মিশ্র ক্লাস 10-এর পুরনো বই থেকে। আচ্ছা, এটা হুগলি শিল্পাঞ্চলের অসুবিধা। হুগলি শিল্পাঞ্চলে কি অসুবিধে? কলকাতা বন্দরের অবনতি, কারণ নদী মজে যাচ্ছে। এবারে হচ্ছে কেন্দ্রের অসম লাইসেন্স নীতি, এটা বহুদিন আছে। ওরা এখানে যে পরিমাণে টাকা, এখন একটু কমেছে, যে পরিমাণ তুমি লাইসেন্স রেক্টিফাইড স্পিরিট তৈরি করতে গেলে এখানে যা ট্যাক্স দিতে হতো তার চেয়ে বেশি ওখানে অনেক কম ট্যাক্স দিতে হতো ওই অঞ্চলে। যাই হোক, পাট শিল্পের অবনমন, মূলধন লোক দিতে পুঁজিপতিদের উৎসাহ, কে আর যেখানে লস হয় সেখানে টাকা ঢালবে। কলকাতা বন্দরের চড়া শুল্ক হার, শক্তি সম্পদের অপ্রাচুর্য ইত্যাদি। এবার হচ্ছে হলদিয়া শিল্পাঞ্চলের অবস্থানগত সুবিধা। হলদিয়া হচ্ছে হুগলির একটা, আসলে কলকাতা বন্দরেরই একটা ডক আর কি হলদিয়া। অনেক গভীর অঞ্চল, এবং এখানে যার জন্য বড় বড় জাহাজ, বিশেষত যেগুলো ক্রুড পেট্রোলিয়াম, মানে অশোধিত পেট্রোলিয়াম, তারা এখানে নোঙর করতে পারে। যদিও অবস্থা এখন বারটা রুটে অনেকটাই মজে যাচ্ছে। হলদিয়া বন্দরের গভীরতা, সমুদ্রের নৈকট্যের জন্য পেট্রোলিয়ামের আমদানিকরণ, শিল্প স্থাপনের প্রয়োজনীয় জমি, দক্ষ অদক্ষ দুই শ্রমিকই সুলভ। এই অদক্ষ শ্রমিকটা কেন লাগে না? শ্রমিকের দু ধরনেরই লাগে। যে ভদ্রলোক ওই বয়লারের সামনে দাঁড়িয়ে সুইচ টিপে বয়লারের কতটা টেম্পারেচার হবে সেটা নিয়ন্ত্রণ করছেন, তিনি দক্ষতার সঙ্গে করছেন। কিন্তু যে ভদ্রলোকরা ওই প্ল্যান্টেই কোনো জায়গায় একটা জিনিসপত্র পড়ে আছে, ধরো যাক ইউরিয়া পড়ে আছে, সেটাকে কোদালে করে নিয়ে গিয়ে নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসছে, তারা অদক্ষ ওই তুলনায়। কিন্তু দুরকমই লাগে কেন না? যে ভদ্রলোক ওই বয়লারের সুইচটা, বয়লার টেম্পারেচারটা কন্ট্রোল করছেন, তাকে যা মাইনে দিতে হবে, এই অদক্ষ শ্রমিককে অত মাইনে দিতে হবে না। তা যদি দিতে হয় তাহলে কোম্পানি উঠে যাবে। সেই জন্য অদক্ষ দক্ষ দুরকমই লাগে। হলদিয়া মেচেদা শাখা রেলপথ, 41 নম্বর জাতীয় সড়ক, ছোটনাগপুরের খনিজ ভাণ্ডার, গাঙ্গেয় কৃষিভূমির সান্নিধ্য, ডিভিসির জলবিদ্যুৎ, কোলাঘাটের তাপবিদ্যুৎ, স্থানীয় ডিজেল চালিত বিদ্যুৎ কেন্দ্র, রাষ্ট্রীয় নীতি ইত্যাদি। আমরা দেখে নিই। এইটা হচ্ছে হুগলি নদী, এটা রূপনারায়ণ, এখান থেকে এসে পড়লো এই হলদিয়া বন্দরের দিকে যাচ্ছে। এইখানটা হলদিয়া বন্দরটা। এই অশোধিত পেট্রোলিয়াম সমুদ্র থেকে ঢুকছে, আকরিক, লোহা, ইস্পাত, খনিজ, তামা, অন্যান্য খনিজ খড়গপুর দিয়ে ঢুকছে, কয়লা রানীগঞ্জ থেকে আসছে। এখানে বিভিন্ন জায়গায় ওই দুপাশেই প্রচুর কৃষি জমি আছে, সেখান থেকে প্রয়োজন হলে কৃষি জমি দেওয়া যাবে, এবার কৃষি উৎপাদিত পণ্য দেওয়া যাবে। আর এইটা হচ্ছে হাওড়া খড়গপুর রেলপথ, দক্ষিণ পূর্ব রেলপথের, এটা NH6, তার থেকে বোম্বে রোড, এর থেকে NH41 বেরিয়ে এলো। এদিকে কোলাঘাট থেকে একটা লাইন বেরিয়ে চলে এলো, এই পাশে কোলাঘাটের ওপার থেকে লাইন চলে এলো হলদিয়া। এটা হচ্ছে আমাদের শিল্পাঞ্চল পড়া হলো। আমাদের আপাতত পড়া এখানেই, এই আলোচনা এখানেই শেষ।